নমস্কার। বিব্যক্তিত্ব থেকে আবার আপনাদের কাছে এসেছি। আজকে একটা ছোট্ট একটা গল্প দিয়ে শুরু করি। পাশাপাশি দুই বন্ধু থাকতো, পাশাপাশি বাড়ি, পাশাপাশি ঘর। একজনের নাম রাম, একজনের নাম রাহুল। রাম বরাবরই পড়াশোনায় ভালো, আর রাহুল ততটা ভালো নয়। রাম প্রতিবারেই মোটামুটি 90% মার্কস পেয়ে পাস করে, আর রাহুল পারে না, এবং তার জন্য ওকে ওই হায়ার ক্লাসে তুলতেও পারে না। কিন্তু তার বাড়ির লোক যায়, গিয়ে স্কুলে প্রিন্সিপালকে স্কুলে প্রধান শিক্ষককে বলে ব্যবস্থা করে ওকে আপগ্রেডেশন করে দেওয়া হয় বাড়ির লোকের কথায়। পরের বছর পরীক্ষাতে সেবারেও ঠিক তাই। সেবারেও ও 90% পায়, পেয়ে উঠে যায়, আর এও যথারীতি ফেলু। আবার বাড়ির লোক গিয়ে হাতে পায়ে ধরে উঠিয়ে দেয়। কিন্তু স্কুলের মাস্টাররা বলেন যে এইভাবে আপনি তুলে আপনি মানে ও তো ক্ষতি করছেন। বলছে না 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 না, এই পাশের বাড়ির উঠে যাচ্ছে ট্যাক করে, আর এ উঠতে পারছে না, সেরকম বলে তো খুব যাক এটা করে হয়। আচ্ছা, এইবারে এই পরীক্ষায় কি হয়েছে যে ওই 90% পেত মানে রাম, সে 70% পেয়েছে, 20% কম পেয়েছে। পরীক্ষাটা খুব একটা ভালোভাবে দিতে পারেনি, সেই জন্যই মার্কস কমেছে। আর এইদিকে ওই রাহুল, ও পেয়েছে 30% পেয়েছে। এইবার ঘটনাটা যেটা হয়েছে, ওই 30% পাওয়ার পরে ওদের বাড়ির লোকের যে কি উল্লাস! দেখো আমার ছেলে 30% পেয়েছে, সে সব খাওয়া দাওয়া রান্না বান্না হই 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 হই। আর যথারীতি পাশের বাড়ি রামের বাড়ি, সেখানে বিষণ্ণতার ছায়া। কেননা প্রতিবারে 90% পায়, এইবারে 70% পেয়েছে, 20% কম। সেটা তো একটা খারাপ দিক না? সেই জন্য ওই বাড়িতে শূন্যটা, একদম শূন্যটা। আর এই মানে রাহুলের বাড়িতে 30% পেয়েছে, সেখানে উল্লাস। এই হচ্ছে ঘটনা। এই ঘটনাটা ঠিক এই বছরে কেন বললাম সেটা আপনারা বুঝতে পেরেছেন নিশ্চয়ই। যাই হোক, এইবার একটা কতগুলো কথা যার জন্য এসেছি বলার জন্য। ইলেকশনের আমাদের এই লোকসভা যে ইলেকশন হয়ে গেল, এই ইলেকশনের ঠিক আগেই ইলন মাস্কের আমাদের দেশে আসার কথা ছিল। ইলেকশনের আগে উনি সেটা জানিয়েও ছিলেন, সব ঠিকঠাক উনি আসবেন। উনি হচ্ছেন টেসলা মোটরসের সিইও, 52 বছর বয়স। এবং টেসলা মোটরস হচ্ছে ইলেকট্রিক কার, আপনারাও নাম শুনে থাকবেন। এবং 6টা কোম্পানিও সারা বিশ্ব জুড়ে ওদের আছে, ইলন মাস্ক। এবং উনি ঠিক ভোটের আগে আমাদের ভারত আসাটা ক্যান্সেল করে দিলেন। ক্যান্সেল করে ভোটের ঠিক কয়েকদিন আগে উনি চায়না কিন্তু চলে এলেন, চীনে গেলেন। চীনে কেন গেলেন উনি সেটা ব্যাখ্যা দিলেন যে আমি এই জন্য ভারতে যেতে পারছি না, আমাকে চীনে যাওয়াটা খুব জরুরি হয়ে পড়েছে। কেননা ওইখানে চীনে এই টেসলা মোটরসের 20 লাখ গাড়ি চলে, 20 লাখ। ওই গাড়ির কিছু প্রযুক্তি হস্তান্তর টেসলা মোটরস ওখান থেকে হস্তান্তর করবে, সেই নিয়ে কিছু একটা জটিলতা ছিল। সেই বাহানায় উনি বললেন যে আমি এখন ভারত যেতে পারছি না, কারণ এইখানে আমি এখন চীনে এসেছি। কিন্তু এইবারে ভারতে যখন লোকসভা ভোট হয়ে গেল, নরেন্দ্র মোদীজি আবার যখন শপথ গ্রহণ করছেন, তার আগেই উনি আর একটা টুইট করলেন। সেই টুইটটা নিয়েই মেন আলোচনা। যে উনি টুইট করে বাধাই দিলেন, যা বলেন টুইটে,
যে আপনার জয়কে আমরা মানে ভালোভাবে আবার চালাবেন, আপনাকে ধন্যবাদ হানাদানা দিয়ে যা ওদের গোছানো থাকে সেটা উনি টুইট করেছিলেন। এবং উনি ভেবেছিলেন বা ওনাকে ভাবানো হয়েছিল যে আরও তুমি কয়েকদিন অপেক্ষা করে যাও, তুমি এই মুহূর্তে ভারতে যেও না, কারণ এই মুহূর্তে তুমি যদি ভারতে যাও তাহলে সেটা ভারতের রাজনৈতিকভাবে একটা সুবিধা এই রুলিং পার্টি পাবে, সেন্ট্রাল গভর্নমেন্টের যে রুলিং পার্টি একটা পাবে। সুতরাং তুমি এই মুহূর্তে যেও না, এই পার্টি থাকবে না, তারপরে যারা আসবে তাদের সঙ্গে তুমি কথা বলো, ইলেকশনটা তুমি কাটিয়ে যাও। এবং সেটা চায়না থেকেই খবরটা ওনার কাছে দেয়া হয়েছিল। আচ্ছা, এবং আমরা তো জানি যে পাকিস্তান, চায়না সবসময় ইন্ডিয়াকে যে কোনো রকমভাবে ক্ষতি করার চেষ্টা অনবরত প্রতিদিন প্রতিনিয়ত করে যাচ্ছে। সেটা তো আমরা জানি যে এরা আমার শত্রু দেশ, কিন্তু যারা আমাদের শত্রু দেশ নয়, আমরা সচরাচর সবাই জানি এরা শত্রু দেশ নয়, কিন্তু কথাবার্তায় মনে হয় এরা আমাদের মিত্র দেশ। সেই সব চারটে দেশ, মানে বড় বড় যেসব কান্ট্রিগুলো আছে, যারা নিজস্ব সম্পদে বলীয়ান এবং অর্থনৈতিকভাবে হোক যে কোনোভাবে তারা মানে মানে নিয়ন্ত্রণ করে অন্য অন্য সব ছোট ছোট যে কান্ট্রিগুলোকে, যেমন আমেরিকা, যেমন হচ্ছে ইউকে, যেমন হচ্ছে জার্মান, যেমন হচ্ছে তারপর যে চীন তো ছিলই, এই কানাডা। আচ্ছা, এই কানাডা থেকে, চীন থেকে, আমেরিকা থেকে যে পয়সা, বহুত পয়সা যে আমাদের এই ইলেকশনের আগে বিদেশি অর্থ যে ঢুকেছে, সেইটার জন্যই চায়না বলেছিল যে কদিন ওয়েট করে যাও, ভোটটা কাটুক, তারপর তুমি যাবে। পাশা বদলে যাচ্ছে, কিন্তু সেটা হয়নি। ওই জন্য উনি আবার টুইটটা করলেন যে আমি আবার যাব। এই হচ্ছে ব্যাপার। একটা জিনিস, দেশ স্বাধীন হওয়ার পরে ওই চাচাজি যে জার্মটা ঢুকিয়ে গিয়েছে, সেই জার্মটা কিন্তু এখনও আছে। এবং এরা সবসময় দেশ বিরোধী যে বাইরের দেশগুলো, যে শক্তিধর দেশ, তাদের সাথে এরা কিন্তু একটা গাঁটছড়া বেঁধে সবসময় চলে। এটা একদম 200% সত্যি। এবং তারা সবসময় চাইবে যে মানে ভারত যেন আমেরিকার সাথে, জার্মানের সাথে যেন চোখে চোখ তুলে কথা বলতে না পারে। সবসময় দাবি রাখার মানসিকতা একটা আছে, সেটা এতদিন ধরে ছিল। কিন্তু ভারত যখন নিজের বলে যখন বলীয়ান হচ্ছে, সেই সময় কিন্তু ওদের গাত্রদাহ স্বভাবতই হবে। জমিদারের ছেলে যদি ফেল করে আর যদি জমাদারের ছেলে যদি ভালো রেজাল্ট করে যেমন হয়, তেমনি ওদেরও। যে আগে মাথা নিচু করে কথা বলতো, সে এখন চোখ তুলে কথা বলবে, সুতরাং তাকে বাড়তে দিও না, যেরকম করে হোক তাকে ধ্বংস করে। কিন্তু এই জিনিসটা, এই যে রক্তবীজ যে আমাদের ভারতবর্ষের মধ্যে যেটা রয়েছে, ঢুকিয়ে দিয়ে গেছিল আমাদের ওই চাচা, সেই রক্তবীজ যতদিন না যাবে ততদিন কিন্তু আমাদের ভারতবর্ষের আগামী দিনে সমূহ বিপদ। আমরা আছি, খাচ্ছি দাচ্ছি, এখানে আছি, কিন্তু আস্তে আস্তে কিন্তু ওই জার্ম কিন্তু সবাইকে আস্তে আস্তে এফেক্ট করবে। এবং আগামী দিনে এই জার্মকে যদি বিনষ্ট না করা যায়, তাহলে কিন্তু সমূহ বিপদ। আজকে আসছি, আবার সামনে কিন্তু দেখা হবে।